যখন স্বামী স্ত্রীর একে অপরের মানসিক শান্তির কারণ হয়, তখন এমনিতেই সংসারের সুখ শান্তি দিন দিন বাড়তে থাকে। যে সংসারে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত বেশি থাকে, সেই সংসারে আল্লাহর রহমতও বেশি থাকে। কিছু আত্মীয় স্বজন থাকে যারা আপনার প্রতিটি পদক্ষেপ সিসিটিভির মতো খেয়াল করে, মনিটর করে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন যেখানে স্বামীর যতই শাসন করুক না কেন, দিন শেষে একজন স্ত্রী তার স্বামীর জন্য মঙ্গল কামনা করে। ও আমার রব আমার স্বামীকে সব বিপদ আপদ থেকে রক্ষা করেন, তার রোজগারে বরকত দিন, তাকে দীর্ঘজীবী করে উত্তম পথে রাখেন ইয়া মাবুদ। অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবেই চালানো যায়। আয়ের উপর নির্ভর করেই সবার সংসারটা চালানো উচিত। গ্রামের সাদামাটা জীবন। তো আজকে বাসাটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, শাবানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবেই চালানো যায়। আয়ের উপর নির্ভর করেই সবার সংসারটা চালানো উচিত। তো টাকা জীবনে বেঁচে থাকতে গেলে টাকার ভূমিকা যে কতটা অংশে, সেটা কিন্তু আমরা সবাই খুব পরিষ্কারভাবেই জানি। কিন্তু জানার পরও আমরা না জানার ভান করি। তা না জানার ভান করলে কিন্তু হবে না। অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবে চালানো যায়, সেটা বুদ্ধি ব্রেন নিজেকেই খাটাতে হবে। আয়ের উপর নির্ভর করে। দেখুন, আমার যদি আয় হয় 9,000, তো আমাকে ওই 9,000-এর মধ্যে 8,000 দিয়ে আমার সংসারটা চালাতে হবে, পরিচালনা করতে হবে। 1,000 টাকা আমাকে সেভ করে রাখতে হবে। সেটা নির্ভর করে কিন্তু নিজের উপরে। আমি যদি 9,000 টাকা যদি এ মাসে খরচ হয়, 9,000-এর জায়গায় যদি আমি 9,000-এ খরচ করি বা 10,000 খরচ করি, তাহলে আয়ের থেকেও 1,000 টাকা আমি বাড়তি খরচ করলাম। তো এভাবে করলে কিন্তু আমার সংসারটা সংসারে যেমন ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকবে, সংসারটাও তেমন একটা নড়বড়ে হয়ে যাবে। সেটা যাতে নড়বড়ে সংসারটা না হয়, সেই দিক দিয়ে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আয় তেমন ব্যয় করতে হবে। অল্প আয় অল্প ব্যয়, তো বেশি আয় বেশি আয় তো বেশি ব্যয়। তো দেখুন, ছোট সংসারে ছোট খরচ, আর বড় সংসারে কিন্তু বড় খরচ। তো টাকা জমানো বা সঞ্চয় করানোর প্ল্যানিংটা নিজেকেই রাখতে হবে, আইডিয়াটা মাথার মধ্যে নিজেকেই রাখতে হবে। তো সেরকম বুদ্ধি খাটিয়ে আমাদের কিন্তু সংসারটা পরিচালনা করতে হবে। মানে আমার যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে। আয়ের থেকে বেশি ব্যয় করা যাবে না। সেটা মন মানসিকতাটা নিজেকেই চেঞ্জ করতে হবে। দেখুন, প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু ইনকাম করে। কারো হাজব্যান্ড ব্যবসা করে, কারো হাজব্যান্ড চাকরি করে, কারো হাজব্যান্ড ডক্টর করে। কিন্তু সবারই একটা ইনকাম আছে। ইনকাম সবারই আছে, কিন্তু ইনকাম করার ধরনটা সবারই আলাদা। কেউ ধানের ব্যবসা করে, কেউ তামাকের ব্যবসা করে, কেউ চাকরি করে। এরকম একটা সবারই কিন্তু রোজগার থাকে। তো দিন শেষে কিন্তু রোজগারের টাকা বেশিরভাগ হাজব্যান্ড কিন্তু প্রবাসী হয়, তারা বিদেশে থাকে। বিদেশে থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করে। সেই টাকাটা কেউ 2 মাস 3 মাস 1 মাস পর বাড়ি ফেরে, তখন কিন্তু ওই টাকাটা ওই ফোনপে তার ওয়াইফের হাতেই তুলে দেয়, যেটা আর কি বাড়ি খরচ, ওইটাই আর কি তুলে দেয়। তো সেই মানে মেয়ের হাতেই তুলে দেয়। তো সেই মেয়েটাকে কিন্তু চিন্তা ভাবনা করে সংসার খরচটা চালাতে হবে। তো ডিপেন্ড করে একটা মেয়ের উপর, কারণ পুরুষরা তো ইনকাম করে, তাই না? তো ওদের অত চাপ দিলে হবে না। ওরা তো ইনকামে ধান্দায় থাকে। তো আমাদের সেই ইনকামটার উপর আমাদের আর কি খরচ করতে হবে। প্রথমে একটা খাতা কলম নিয়ে লিস্ট করতে হবে যে কোনটা সংসারে অভাব আছে, কোন জিনিসটা অভাব আছে। মানে মুদিখানার বাজার হোক, আর কাঁচা বাজার হোক, আর মাছ বাজার হোক, কোন জিনিসটা সংসারে অভাব আছে, সেই জিনিসটাই কিন্তু আনতে হবে। সেই জিনিসটা আনতে হবে। বাড়তি খরচ থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে। আয়ের উপর নির্ভর মাথায় রাখতে হবে। আমার আয় হচ্ছে 9,000 মাসে, তো 9,000-এর মধ্যে আমাকে 8,000 দিয়ে সংসারটা পরিচালনা করতে হবে। 1,000 আমাকে সেভ করতে হবে যেভাবেই হোক।
একটা টার্গেট নিতে হবে, যেভাবে হোক আমাকে 1000 টাকা সেভ করতে হবে। ওটা আমি ঘরে প্লাস্টিকের ভাঁড়ে রাখতে পারি, বা মাটির ভাঁড়ে রাখতে পারি, বা ব্যাংকে গিয়ে রাখতে পারি। তা এই যে দেখুন, আমি এখন এই কিচেনটা আর কি পরিষ্কার করে নিচ্ছি, শুকনো ন্যাকড়া দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো আমি যেভাবে আর কি মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে অল্প টাকাতেও সংসারটা খুব সুন্দরভাবে চালাই, আয়ের উপর নির্ভর করে কিন্তু সংসারটা চালানো উচিত। তো তোমরাও চাইলে কিন্তু আমার মতোই করে আর কি সংসারটাকে পরিচালনা করতে পারো। আমি দেখুন এভাবে আর কি বুদ্ধি খাটাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আম, তো ওইগুলো আম আর কি নিয়ে এসেছি, মানে খাওয়া হয়নি। এখানে 1 কিলো আছে, বর্তমান আমের কিলো হচ্ছে 50 টাকা, এর আগে ছিল 80 টাকা, এখন দাম কমেছে, মনে হয় আরও দাম কমবে, 30 টাকা 40 টাকা কিলো হবে, তখন কিন্তু খাওয়া ভালোই হবে। 30 টাকা 40 টাকা যদি আমের কিলো হয় তখন কিন্তু খাওয়া। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, সেই জন্য আমাদের কিন্তু হিসাব করেই সংসার খরচটা চালাতে হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে দুপুর টাইম আর কি। আমার ভাইয়ের মেয়ে এসেছে, আবার আমার আর একটা ভাইয়ের মেয়েও আছে। তো আমিও ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের মেয়ে ছানা খাচ্ছে, ওর আব্বুর জন্য নিয়ে এসেছিল, তো সেই ছানা খাচ্ছে আর কি। তো আমি ব্যাগগুলো ওখানে নিয়েছি বাঁধার জন্য। তো দেখা যাক কতটুকু ব্যাগ বাঁধতে পারি আর কি। তো ওর আব্বু অল্প একটু খাইলো, ও খাইলো, আমাকে বলছে কি খাও, আমি বলছি কি না আমি খাবো না, তুমি খেয়ে নাও। তো এই যে দেখতে পাচ্ছেন, ও মানে আমার মেয়ের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার ওই বড় ভাইয়ের মেয়ে, আর বড় ভাইয়ের মেয়ের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মুস্কান। আমার মেয়ের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে বুলটি, ওই পাশে বসে আছে, আর বুলটির অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মুস্কান রানী। তো আমার মেয়ে শেখাই দিচ্ছে আর কি। আর এ পাশে দেখুন আমি দুপুর টাইমে আজকে বানাচ্ছি কি, আলু ঘাটি দিয়ে মাছের ঝোলটা করব, আর মাছ ভাজা করব। মাছের ডিমও আছে একটা, মাছের ডিম কয়েকদিন থেকে মেয়ে বলছে কি মাছ খাবে। তো আমি বললাম কি ঠিক আছে মাছ, আমি আর ছেলে তেমনটা পছন্দ করি না, আর মেয়ে যেহেতু ডিম খায় না সেই জন্য আমি আর কি মেয়ের জন্য মাছে নিয়ে আসলাম। আর এখানে মশলা হামানদিস্তাতে পেস্ট করে নিচ্ছি। আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, এর আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, মানে আলুটা ছাল তুলে নিয়ে ওটাকে ম্যাশ করে নিয়েছি, ওই গ্লাসের যে নিচটা আছে ওটা দিয়ে আর কি ম্যাশ করে নিয়ে আর কি ডাল বানাবো। আর রোদ উঠেছে, আমি কিন্তু ঝুড়িতে অনেক কিছু যে সবজিপাতি ছিল সেগুলো টিনের চালিতে শুকিয়ে দিয়েছি। আর এখানে অলরেডি ভাত হয়ে গেছে। আর সকালবেলা নাস্তা খেয়েছি, নাস্তা বলতে কি ওই আম দিয়ে মুড়ি মাখা খেয়েছি। তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট করে, খাওয়া কমপ্লিট করে ছেলে আর আমি যাচ্ছি আর কি কোথায়, গোসারহাটে যাচ্ছি, ছেলেকে কম্পিউটার ক্লাসে আর কি ভর্তি করাবো, সেই জন্য আর কি ছেলে আর আমি যাচ্ছি আর কি। ছেলের আব্বা যেহেতু বাসায় নেই, তো সেই জন্য আমাকেই আর কি যেতে হচ্ছে। যাই হোক ভালোই লাগে, টোটোর মধ্যে কোথাও গেলে ভালোই লাগে, ঘোরাফেরা এখানে ওখানে আমি কিন্তু সব থেকে পছন্দ করি ঘোরাফুরে, এখানে ওখানে যাওয়া আর সাজুগুজু, এগুলো কিন্তু আমার খুবই পছন্দের। আর গ্রামের মানুষগুলো দেখুন ধান কেটে বর্তমানে ওই মানে রাস্তার ধারে আর কি ধান শুকাচ্ছে। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম, এসে জোহরের নামাজ পড়ে তারপরে একটু আরাম করলাম, আরাম করে তারপরে এটা হচ্ছে বিকাল টাইম। তো বিকালটা আমি এই যে দেখুন মুরগিদের খেতে দেবো, কবুতরদের খেতে দেবো, আর মানে যা আর কি ছাড়া বাঁচা থাকে, ভাত তরকারি। এই যে দেখুন এখানে নিমপাতা শুকোতে দিয়েছি টিনের চালিতে আমার খাওয়ার জন্য। আর এই যে দেখুন টিনের চালের নিচ পাশে কত জঙ্গল হয়েছে, কত শাক সবজি হয়েছে। হাজব্যান্ড বাসায় আসবে, হাজব্যান্ডের কাছ থেকে আর কি ওষুধ দিয়ে আর কি প্রত্যেকটা জঙ্গলে আর কি ওষুধ দিয়ে করে দেবো, পরিষ্কার করে দেবো। এই যে দেখুন আমার ধোয়া কাচা হয়ে গেছে, কাপড় অলরেডি শুকিয়ে গেছে। আর এখানে চাল কুমড়োটা দেখুন কত সুন্দর লম্বা হয়েছে চাল কুমড়োটা, ওটা একেবারে টিনের চালিতে উঠিয়ে দেবো। আর টিনের চালিতে যে লাউ শাকগুলো আছে ওইগুলো আমি কিন্তু পরিষ্কার করে ঝকঝকে করে নেব, কালকে ছেলেকে টিনের চালিতে উঠিয়ে দেবো। এখানে একটা চিচিঙ্গা গাছ হয়েছে, আলহামদুলিল্লাহ ফুল বেরিয়েছে। এখানে একটা বেগুন আছে, বেগুন ছিল তিনটের মধ্যে দুটো তো তুলে খেয়ে নিয়েছি, আর একটা আছে। ওই যা বাড়ি ঝাড়ু দেওয়া কাঁচরা টাচড়া আছে, আমি কিন্তু বেগুনের গাছের নিচে বা এখানে দেখতে পাচ্ছেন পুঁই শাক আর কি যেন ভেন্ডির গাছ হয়েছে।
তো যাই হোক, একটা ভেন্ডির গাছ হলেই কিন্তু যথেষ্ট। যদি মাটির উনার আঙ্গিনায় যদি একটা ভেন্ডির গাছ হয় তাহলে কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা করে দেখবেন 4-5টা করে ভেন্ডি হয়ে গেছে, ভাজা খাওয়া হবে, ভর্তা খাওয়া হবে। আমার কিন্তু ভেন্ডি খুব পছন্দের আর কি। আর ভেন্ডি ভাজা মেয়েও পছন্দ করে, কিন্তু ঝোল আমি কিন্তু ভেন্ডিটা আলু দিয়ে ঝোল করে খেতে খুবই পছন্দ করি আর কি। এখন আর কি মুরগিদের খেতে দিচ্ছি, তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন চাল কুমড়োটা, মানে 2টো চাল কুমড়ো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে দেখুন মুরগিরা খাচ্ছে, মানে আমরা যে খেয়েছি, খাওয়ার যে একটু বেঁচেছে সেই বাঁচা খাবার আর কি দিয়েছি। কারণ যদি মুরগিটা না থাকতো তাহলে যে আমরা যে বাঁচা খাবারটা থাকতো ওই খাবারটা কিন্তু ফেলাই দিতে হতো। তো যেহেতু ফেলাই দেওয়া হয় না, বাড়ির যা তরকারি শাক সবজি হয়, রান্না হয়, সেগুলো বাঁচলে কিন্তু মুরগিরা খায় আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম। এখানে দেখুন চা মুড়ি মাখা করেছি। এখানে দোকানে ছেলে আছে, মেয়ে আছে, আমার আব্বাও এসেছে, সবাই মিলে আর কি খাবো। আজকে রাতে রান্না হচ্ছে কি জানো, ডিম ভাজা করব, মানে ডিম ভাজা করব। আর দেখা যাক কী করি। আর দুপুরে রাখা আছে কিছু সবজি, তাই দিয়ে আর কি রাতেরটা খাওয়া হয়ে যাবে অলরেডি, আর চিন্তা করতে হবে না। আর মাছও আছে, তো দেখা যাক কে কী খায়। আলু ভাজা করব একটু, ওই ডাল আছে, দুধ গরম করে নিয়েছি, মাছের ডিম দিয়ে আলু ভাজা করব। আর ওই যে কী যেন এই দেখতে পাচ্ছেন ডিম, ছেলে বলছে আমি ডিম খাবো, মাছের ডিম খাবে না, এমনি মুরগির ডিম খাবে আর কি। তো অলরেডি ডিম ভাজা হয়ে গেছে, ডাল আছে দুপুরের, আর আলু ভাজা করব আর কি। তো চলো টাটা, আল্লাহ হাফেজ।